ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারোর কারোর কাছে এটা সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনা বহন। কি করে তৈরি হলো এমন যুগল? এত রাজ্য করত কোনো দিনও ভাঙবে না। আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনই নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না। কোনো খালি মুখে ভালোবাসি বলাটা, উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তু বলা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধারণাটাও কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, যাকে বলে অ্যাট এনি কস্ট। কারোর কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারোর কাছে অসুস্থ। কারোর মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেরই ভালোবাসা নয়, নিছকই আসক্ত, ভয়ঙ্কর আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচার বেড়ে ওঠা অষ্টদোষীদের কাছে ইটস কল ডেঞ্জারাস লাভ। এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটাই একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিন রাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখে দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটম্বর হয়, পড়ে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণে ছোট্ট টেবিলের সেই শ্যাম পুরুষটাকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মন। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্ত মাংসের মানুষটা। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলেই এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই অনুভূতিটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়ার মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণান্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যাম পুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। বলিউড কিংবা হলিউড হিরোদের মতো পেশিবহুল গৌর বর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যাম পুরুষকে সে বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গালটুরুতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জায়গাতে তো প্রতিদিনই এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই যে ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ ভার্সিটিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউ নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই।
লাজুক হেসে টেবিলে ঠকঠক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালেও না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে ওরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপে সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাতে একটা ছোট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখায় আওয়াজ তুলে কারণ 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চয়, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিল তিনি। অ্যালার্মটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে। এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওর। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসলো ওর। ঘুমের ঘরে এখনো কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওর। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অব্দি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বানানো বিছানা ছাড়লো ও। তারপরে সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিন রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভিতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে কোনো দামি জামা কাপড় সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গাঁট গলিয়ে যতদূর চোখ যায় শুধুমাত্র বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকার যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষেরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর অভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছে। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই ওর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িতে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না আসলে। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটতে তার চেয়েও বেশি। তারপরে চোখে পড়ে অযত্নে ইতি উতি বেড়ে ওঠা বাগান বিলাসে গড়া দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা আছে কৃতিকুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এবারই ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রেখে দেন কৃতিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল স্টেট বিজনেস নিয়ে এই পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাড়িয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশের পণ্যের 30% যোগান এদের পরিবারের ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ নয়, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফরচুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই, আফসোসের সাথে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর
রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটাল যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট্ট একটা ডাইনিং। 4 জনের মতো বসার জায়গা আছে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারে কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটি আছে টপ আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি ব্যাঞ্জারা প্যাক। অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কি করছিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতেই বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগে অরু নিশ্চুপ, শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হেক্সাসলের গন্ধ দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকোনো হয়েছে। হাজারটা অবহেলা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে নানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এইসব হসপিটালের ঝুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা আসন্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যা ভুক্তভোগী হয় ওর ছোট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের উপরে রাগ ঝাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল বাড়ি, এই করতে করতেই নিজের খেল নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব, তবু প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনু অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধ হয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তার ছেলের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে। এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনেই বলে, আমার বিশ্বাস ওরও কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রিসিটির তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে ভরা গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপরে সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছড়িয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু।
পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছর ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমরি শেখ। মায়ের দিন রাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অন্যান্য ইন্টারমিডিয়েটে পড়াশোনার পরেই ঈদে টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রাগচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে ওর বয়সে ওর থেকে খুব বড়, পিটি বোন ওরা 2 জন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আবার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরুর উদাসীন ভাবনায় ইতি টেনে রিকশা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিলে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে। সুন্দর স্বপ্ন। অরু জানে লিখন ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথাবার্তার সাহস ওর নেই। তার উপরে নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এই বছরই শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটা এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, আরও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সে আশায় সে করে বলে। হ্যাঁ। পেছনে নিমার কাঠ প্রতি উত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেজন্য বলছিলি আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে চাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়ে অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে ওকে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা। তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল। কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হাঁ করে উত্তর দেয়। এবারেও তাই হলো। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবুও এই কেমন ছেলে। মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকমের যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংযত করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। অরু মেকি হাসলো। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? অরু আবারও হাসে। এই মেয়েরা তো কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথায় পিছনে অরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওইখানেই ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরঝির বাসন্তীর হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবু মাথার উপরে চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি, তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিতে পিঠে পুড়ছে দিয়ে একপাশে ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কি রে, এভাবে ছুটে এলি কেন, কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওর ইন্ট্রোভার্ট নীলিমা, যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়।
ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ জানাজানি আছে কিনা সন্দেহ, কীভাবেই বা থাকবে, ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু, তবুও আবার বকুনি ঝুকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখে আসার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদয় মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথায় প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণ পর প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম আরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল, তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সর্ববর্ত অনুষ্ঠান ছিল, নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও, এটা তো ভালো কথা। তারপর আরো একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অনু সূচকিত হয়ে প্রশ্ন ছাড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউকে চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না, অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটাই হারিয়ে যাচ্ছে, ও কি আদর ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ, গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওরও জবাব দেয়, ও। একটু শব্দ উচ্চারণে ওর অগ্নিফুস স্ফুলিঙ্গ উগড়ে যাওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো, কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওরও নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণতা দেখায় আছে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। ওর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক, যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য, ওরও আলাদা করে তো কিছু নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। দিদির কথায় অরুর দিবাস্বরে ভারী পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালু ডেমিনের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়েছিল তিথি। বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে, তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরও চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে, সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতেই নিখিলও একটু থামলো, সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরও নীলিমার পিছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে আরোরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যায় চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝুঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথা ধরন। আরও একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞাসা করছে আরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপরে হ্যাঁ না দুই দিকে মাথা নাড়তে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না।
ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুইজনেই অবাক। যে মেয়ে কাট কাট কথায় জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ালো না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা চাকিয়ে গেলি। ওর জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতেই ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারদিকে ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটিতেই ওরও বলে, ভালো লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবে মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁঝিয়ে উঠল। ওরু চটে গিয়ে বলল, বলছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিক কুঞ্জে এসে পৌঁছেছে ওরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরো বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। ওরু আর অনু জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপরেই বেঁধেয়া হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন, তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। ওর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যা তরুণ তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপির আলিশান বাড়িতে। ওরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এইভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। ওরু অনু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালেই। সব কিছু এইভাবেই চলছিল। কিন্তু আজমেরি হক একেবারে বিছানায় শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় ওরুরা। আপন বোনকে দেখাতে দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গুন্ডি অবধি মারায়নি ওদের মামা, বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কি হবে? আজ বা কাল এ বাড়ির ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতেও আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিতেই পরিপূর্ণ। এসব শুনলে আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরু হলরুমেই চারিদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে? যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরু সবটাই দেখলো, তারপরও না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টি সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়লো মামির। কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরু চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে। কি বলা যায়? ওরু পিছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে, আরাম আয়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কত করে বুঝিয়েছি, এক কথা কতবার বলেছি আমার রেজারের সাথে বিয়েটা দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওরুর নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূর্যের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরিয়ে বলল,
তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চেবোচ্ছ ওটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এতটুকুনি মেয়ে, ভালোই হয়ে ফুটছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করেই বললেন, হতে পারে তোদের মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দুই বোনের কোনো অধিকার নেই। তোরা হলি কচুরি পানা। তাছাড়া তোদের মায়ের আর কতদিন, বড় জোর 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছো। এবার আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছাড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কীর্তিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছে তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ দিতেই পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারিনি অরু। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো। কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্তও হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডেঙ্গিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিকে জয়ংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুনমরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরও। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজেই তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়ার আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতেই ওরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরও। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি ওরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একে একে রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর। সেই তরুণ তখন থেকেই ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরুর সাহস হচ্ছে না। ওর পা এগোচ্ছে না তো 2 পা পিছাচ্ছে সে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। আর ওরু বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল ওরু। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করেছে লোকটা। ওরু থ মেরে আছে। হ্যাঁ না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিটাতেই কুপকার। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্ত, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওর বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকেই শুরু হয় ওর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসের এথায় সেথায় তাকে খুঁজে বেড়ানো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিতর মতো হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরুর জানা বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোসের এখন এসব কোনো কাজই আর আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝেই অরোরা নামটা হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারেন্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ পেয়ে
তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানত না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সরাসরি মাপুল গাছের বহর। বসন্ত হওয়ার দরুন টুকটাক বৃষ্টি ঝর্ণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুকিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড়ে যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জামায়াত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগরের পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটি যত দূর অবধি চোখে পড়ে, ঠিক ততদূর পর্যন্ত উচ্ছ্বাসিত মানুষের সমাগম। শাইনি শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করেই বেশ কয়েকটা বাইক ভোভো আওয়াজ করে তড়িৎ বিদ্যুতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয়ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচিও করছে। যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলে যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতেই ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হরিক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিলেও দাঁড়িয়ে থাকলো এই ভয়ঙ্কর বাইক রেসিং শেষ করার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষে 4 বারের সময় শেষ হলো কম্পিটিশন। এরপরে 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাতে জেকে রাইড করেছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপের কোনো রূপ হেলদোল নেই তার, খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশ মাত্র নেই তার মুখে, অথচ রানার আপ হওয়ার বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর উপরে সেটাকে স্ট্যান্ড বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুল তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেও, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালি চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটার এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে।
ওইদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারংবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইলো, অবশ্য সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপরে কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় সান। গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটি বিরক্তিতে ভ্রু কুঁচকায়। Are you kidding me? নো, আই এম সিরিয়াস। Then why are you attend the game and risk your life? লোকটির কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখে বলল, You know, riding is thrilling, also dangerous. And I love dangerous a lot. শান্ত এবং স্থির কণ্ঠস্বরে, তবে শরীরের কাঁপন ধরিয়ে দেবার মতো ভয়ঙ্কর কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই সাঁই করে নিজের KTM 390 বাইকটি পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেখানেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ের এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতো না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারোর কথাই 2 পয়সার সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। Such a psychopath. বিড়বিড়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, এক্সপ্রেশন, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। শাইনির পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু চেঁচেই জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা নাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। শাইনি মাঝ দাঁড়ানোর মতো করে বলল। আই নো দ্যাট, বাট শাইনির কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, ও, হি ইজ ওয়াসিফ জায়ান্ট কৃতিক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে শাইনি মুচকি হাসে, তারপরে পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, শি লুকস ডিফারেন্স। বিদেশিনী ভ্রু কুঁচকায়। শাইনি মনে মনে ভাবে লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ শরীরের গঠন, চেহারার সবকিছুতেই ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালো মণি যুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে শায়নি মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে শি ইজ সো হ্যান্ডসাম। ওয়াও, লুক লাইক এ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইয়োর? আই অ্যাম সায়নী মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে শায়নি জানতে পারে ক্যাথলিক জেকে কে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী অধ্যপ্রাপ্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল শায়নির কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল, মামিরা বিদেয় হয়েছে। ওরও জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা ওরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই, কারণ তার যাই হোক মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা মোটেই সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো একদমই নয়। মামিকে এসব মুখের উপরে বলে দেওয়ার মনে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস, আর তাই হলো কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল।
এক পর্যায়ে কথা কাটাকাটিতে থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথায় আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরে রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছে জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখতে তার ভদ্র শান্ত আর নরম মনের আবার সবচেয়ে ক্ষুব্ধ রূপ সে দেখছে। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভরকে যায়নি এমন না, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিক কুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে জড়াত করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপরে নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। ওরও দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সপাটের দরজার খিল আটকে দেয় অনু। ওরও জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সেটাতে দুই বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ, সবকিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনুর দরজা খুলল। পরনে সুতি চুড়িদার, হাতে টোট ব্যাগ, লম্বা চুলগুলোকে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনিতে। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলেও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরুর সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপরে বলে, বিশ্বাস কর, আমি একটুও বদলাইনি। স্বজন রূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হবে। অরু আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে বেশি সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগে ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠেই ইমেল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল ও। তারপরে সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেলের কাজ সেরে ফেলেছে ও। তারপরে একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা, তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বলতো আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আসতে বল, কানে লাগছে তো, আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুই ওই সাইলেন্ট মোডে চলে যা, আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক, কেমন? কি হয়েছে নীলিমা?
অরুর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে? এতক্ষণ হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গেছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। তোলপোড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হওয়াটা আর হবে না। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথার শক্ত হয়ে এসেছে অরু। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলের নেটওয়ার্ক চাপিয়ে সেই ফুপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল কেটে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছৌ মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটা বার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা সেই মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টদশী মন বলছে তাকে মনগহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কি রে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিক কুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনেই বলে, ইমেলটা পাঠালো কি না কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উথাল পাথার জীবনে বেঁচে থাকা বহুল বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাটছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেই বহিঃপ্রকাশ করছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই, আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব, ওই জায়ান কীর্তিক চৌধুরী না হলেও যাব। হয়েছে আরু, এবার থাম। তিথিওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে ফেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাইশ লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না, যে কে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কীর্তিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কীর্তিক কুঞ্জে প্রথম পা রাখি আমরা 2 বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কীর্তিকের বাবা মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? অরু এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলে, আচ্ছা রু, উনি দেশে আসেন না?
আই মিন বাড়িটা তো ওনার। অরু নাসূচক মাথা নাড়িয়ে জবাব দিল। গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনই ফ্লাইটে চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না। সে জানি তো, নিজের বাড়ি পর্যন্ত আসে না। যতই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু, সেই সাথে আকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালেই শুষ্ক ঢোক গেলে, আপা কল করছে, আমি আসি। এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এইভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই, ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্তপোক্ত ঘাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার রাগ এত? হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে, তুমি বৃষ্টি হয়ে নামবে, আর কোনো চিন্তা আমার, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं, इन हवाओं को इन घटाओं को मोड़ लाऊंगा मैं। कैसा मंजर है मेरी आंखों में, कैसा एहसास है, पास दरिया है दूर सहरा है फिर भी क्यों पास है, कदमों में जहाँ ये रख दूं मुझसे आंखें चार कर लो, जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मुझसे धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, দেখতাম না আর তোরই মায়া আমারে কান্দায়া পাও কি সুখ।
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাখি, কার পোষা পাখি, কাজল বড় নাখি, রক্ত জবার মতন তোমার মুখ, আমারে কান্দায়া পাও কিশু। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो आवाज हूँ। गूंजता हूँ जो दिल में तो हैरान हूँ क्यों, मैं तुम्हारे ही दिल की वो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की जुबान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ।